সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরে মার্কিন অভিযানে নিহত ১২৬ জন। লেবাননে ইসরায়েলি হামলায় টিভি উপস্থাপকের মৃত্যু। স্যাটেলাইট ছবিতে আগ্রাসন ফাঁস, উত্তর গাজার বসতি কৃষিজমি মুছে ফেলছে ইসরায়েল। যথেষ্ট হয়েছে আর নয় বলে সতর্ক করে বলেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ। বিশাল খাল বানিয়ে দক্ষিণ পূর্ব এশিয়াকে সংযুক্ত করল চীন। এখন শুনবেন বিস্তারিত। এখনও চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নেন সবার আগে সর্বশেষ খবর পেতে। ক্যারিবিয়ান সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে গত প্রায় ৪ মাসে মোট ৩৬ বার অভিযান চালিয়েছে মার্কিন নৌবাহিনী ও কোস্টগার্ড। এতে কমপক্ষে ১২৬ জন নিহত হয়েছেন। সোমবার ২৬শে জানুয়ারি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড। খবর এএফপির। প্রতিবেদনে বলা হয়েছে, সাগরপথে মেক্সিকো ও দক্ষিণ আমেরিকার দেশগুলো থেকে বন্যার মতো মাদকের চালান যুক্তরাষ্ট্রে ঢুকছে অভিযোগ তুলে গত সেপ্টেম্বরে ক্যারিবিয়ান সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রে প্রবেশে ইচ্ছুক মাদকবাহী নৌযানগুলোর বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ দেন ট্রাম্প। এই নির্দেশ দেওয়ার পর গত সেপ্টেম্বর থেকে ক্যারিবিয়ান সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে অভিযান শুরু করে মার্কিন নৌবাহিনী ও কোস্টগার্ড। সোমবারের বিবৃতিতে মার্কিন সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড জানিয়েছে, সেপ্টেম্বরের পর থেকে এ পর্যন্ত মোট ৩৬ দফা অভিযানে যে ১২৬ জন নিহত হয়েছেন তাদের ১১৬ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি ১০ জনের লাশ সাগরে ভেসে গেছে, তবে তারা মার্কিন হামলায় নিহত অবস্থাতেই নিখোঁজ হয়েছেন তা নিশ্চিত করা হয়েছে মার্কিন সেনাবাহিনীর বিবৃতিতে। এছাড়া মার্কিন হামলা থেকে বাঁচতে এই নিহতদের মধ্যে অন্তত ৮ জন নৌযান বা ছোট জাহাজ থেকে সাগরে ঝাঁপ দিয়েছিলেন। তারাও নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে মার্কিন সেনাবাহিনীর বিবৃতিতে। গত সেপ্টেম্বরে প্রতিবেশী মেক্সিকো ও ভেনেজুয়েলা, কলম্বিয়া, ব্রাজিল সহ দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ আনেন ট্রাম্প। ট্রাম্পের অভিযোগ, যুক্তরাষ্ট্রে মাদকের একটি বড় অংশ আসে ক্যারিবিয়ান এবং পূর্ব প্রশান্ত সাগর পথে, এবং যেসব অপরাধী গ্যাং এই মাদক পাচারের সঙ্গে যুক্ত সেই গ্যাংগুলোকে পৃষ্ঠপোষকতা দেয় দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশের শাসক গোষ্ঠী। এর জেরে গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলায় নজিরবিহীন সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে রাজধানী কারাকাসের প্রেসিডেন্টের সরকারি বাসভবন থেকে অপহরণ করে নিয়ে আসে মার্কিন সেনারা। মাদুরো ফ্লোরেস দম্পতির বিরুদ্ধেও যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে এবং মার্কিন আদালতে এই দম্পতির বিচারের প্রস্তুতি চলছে। দক্ষিণ লেবাননের শহর টায়ারে ইসরায়েলি হামলায় একজন টেলিভিশন উপস্থাপকের মৃত্যু হয়েছে। তিনি লেবাননের আল মানার টিভি স্টেশনে কাজ করতেন। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এ তথ্য জানায়। সূত্র আল জাজিরা। হিজবুল্লাহ জানায়, সোমবার ২৬শে জানুয়ারি হিজবুল্লাহ সমর্থিত আল মানার টিভি স্টেশনে কাজ করা উপস্থাপক আলী নুরদিনকে হত্যা করা হয়। এদিকে আল মানার টিভি জানায়, টায়ারে হামলায় আল দিন নিহত হয়েছেন, যিনি আগে আল মানার চ্যানেলে ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে কাজ করতেন। হিজবুল্লাহ তার হত্যাকে একটি বিশ্বাসঘাত হত্যা বলে অভিহিত করেছে। এদিকে লেবাননের মন্ত্রী পল মরকোস ইসরায়েলি হামলাকে নিন্দা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় বলেছেন যে এ ধরনের হামলা সাংবাদিক বা মিডিয়া ক্রু কাউকেই রেহাই দিচ্ছে না। মন্ত্রী বলেন, আমরা মিডিয়া পরিবারের প্রতি আমাদের সংহতি এবং সমবেদনা ঘোষণা করছি এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে তার দায়িত্ব পুরোপুরি গ্রহণ করতে এবং এই লঙ্ঘন বন্ধ সহ লেবাননে মিডিয়া পেশাদারদের সুরক্ষা নিশ্চিত করার জন্য জরুরি পদক্ষেপ নেয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সোমবার আল দিনের হত্যার পূর্বে ২০২৩ থেকে লেবাননে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬ জন লেবাননি সাংবাদিক নিহত হয়েছেন, সাংবাদিকদের সুরক্ষা কমিটির একটি সমীক্ষা অনুযায়ী। অন্যান্য পর্যবেক্ষকরা লেবাননে সাংবাদিক নিহতের সংখ্যা ১০ বলে উল্লেখ করেছেন। এদিকে ইসরায়েলি সামরিক মহল পরে আল দিনের হত্যার কথা স্বীকার করেছে, যাকে তারা হিজবুল্লাহ মহলের সদস্য হিসেবে উল্লেখ করেছে। এছাড়া দক্ষিণ লেবাননের নাবাতিয়া এলাকায় আরও ২ জনকে আঘাত করার কথাও স্বীকার করেছে ইসরায়েল। ফিলিস্তিনের গাজার উত্তরে বিশাল এলাকা জুড়ে থাকা একটি জনপদ কৃষিজমি সহ মুছে ফেলছে ইসরায়েল। এই এলাকাতে একটি বড় জনপদ ছিল, এখন সেগুলোর কাঠামো পাল্টে ফেলা হচ্ছে। সঙ্গে রয়েছে কৃষিজমি অধ্যুষিত এলাকাও। আল জাজিরার ডিজিটাল তদন্তে বিষয়টি ধরা পড়েছে। তদন্ত দল স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে এই ভয়ানক তথ্য পেয়েছে।
চলমান যুদ্ধবিরতির আড়ালে বেইথানেন শহরকে ধ্বংস করে ভূমি নিয়ন্ত্রণের এই দখলবাজি চলছে। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে 2 বছরের যুদ্ধে ক্ষতিগ্রস্ত ভবনসহ বেইথাননের কিছু ভবনও সংশ্লিষ্ট এলাকাতে রয়েছে। এলাকাটিতে কিছু ভবন অক্ষত থাকলেও গত ডিসেম্বরের মাঝামাঝি সেগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে এবং সঙ্গে আগের কৃষিজমি পাল্টে নতুন ভূমি স্থাপন করা হয়েছে। ধ্বংসাবশেষ অপসারণের কাজ সরাসরি বেইথানুনের প্রান্তে শুরু হয়েছিল, যা শহরটিকে উত্তর সীমান্তে অবস্থিত ইসরায়েলি বসতি থেকে পৃথক করে ফেলেছে। ইসরায়েলের অতি ডানপন্থী নেতারা গাজায় ইতিমধ্যে বসতি স্থাপনের ইচ্ছা প্রকাশ্যে ঘোষণা করেছেন। তারা বেইথানুন এবং বেইত লাহিয়ার দিকে ইঙ্গিত করে বলেছেন 800-ও বেশি ইহুদি পরিবার যত তাড়াতাড়ি সম্ভব সেখানে চলে যেতে ইচ্ছুক। গত 24 ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতালে 3 জনের মৃতদেহ পৌঁছেছে। তাদের মধ্যে সম্প্রতি উদ্ধার করা একজনও রয়েছেন। আরও 20 জন আহত হয়েছেন। এ নিয়ে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭১,৬৬০ জনে দাঁড়িয়েছে। 92 দিনের যুদ্ধবিরতিতে গাজায় হামলা চালিয়ে 100-ও বেশি ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে ইসরায়েল। রাফা ক্রসিং সীমিত আকারে খুলবে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, রাফা ক্রসিং সীমিত আকারে পুনরায় খোলার বিষয়ে ইসরায়েল সম্মত হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্পের দূতরা ক্রসিংটি পুনর্চালু করার অনুরোধ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা পরিকল্পনার অংশ হিসেবে এই ক্রসিং খুলে দেওয়া হচ্ছে। তবে ফিলিস্তিনিরা ইসরায়েলের ঘোষণায় সন্দেহ পোষণ করেছেন। ফিলিস্তিনের উপকার করা শান্তি পর্ষদের লক্ষ্য নয়। অনুসন্ধানী সাংবাদিক, লেখক এবং চলচ্চিত্র নির্মাতা অ্যান্টনি লোয়েনস্টাইন বলেছেন, যুদ্ধবিধ্বস্ত গাজার অবরুদ্ধ ফিলিস্তিনিদের সাহায্য করার কোনো বাস্তব লক্ষ্য ট্রাম্প এবং তার প্রশাসনের নেই। তিনি বলেছেন, আমি দেখতে পাচ্ছি ইসরায়েল লক্ষ লক্ষ ফিলিস্তিনির হাড়ের ওপর পর্যটনের জন্য উঁচু উঁচু ভবন নির্মাণ করতে চাইছে। আল জাজিরার সম্প্রচারে নিষেধাজ্ঞা আরও বাড়ল। আল জাজিরা মিডিয়া নেটওয়ার্কের সম্প্রচার এবং প্রতিষ্ঠানটির কার্যালয় পরিচালনার ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও 90 দিনের জন্য বাড়িয়েছে দখলদার ইসরায়েল। রবিবার এক আদেশে এই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে। একই সাথে একাধিক সম্প্রচার এবং ইন্টারনেট কোম্পানি ও ইউটিউব চ্যানেলকে ইসরায়েলের অভ্যন্তরে নেটওয়ার্ক পরিষেবা দিতে নিষেধ করা হয়েছে। 2024 সালের মে মাসে আল জাজিরার কার্যক্রম বন্ধ হয়। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ওয়াশিংটনের খবরদারি ও নির্দেশের বিরুদ্ধে নিজের কঠোর অবস্থান ব্যক্ত করেছেন। সাবেক নেতা নিকোলাস মাদুরোকে মার্কিন অভিযানে আটকের পর দেশটির শাসনভার গ্রহণ করা রদ্রিগেজ রবিবার 25 জানুয়ারি সাফ জানিয়ে দিয়েছেন যে তিনি মার্কিন নির্দেশনার বিষয়ে যথেষ্ট হয়েছে বলে মনে করেন এবং এখন থেকে নিজস্ব রাজনৈতিক ধারায় দেশ পরিচালনার দিকে মনোনিবেশ করবেন। যুক্তরাষ্ট্রের সমর্থনে অন্তর্কালীন দায়িত্ব নেওয়ার পর থেকেই রদ্রিগেজকে একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে। একদিকে তাকে দেশে মাদুরোপন্থীদের আস্থা ধরে রাখতে হচ্ছে, অন্যদিকে হোয়াইট হাউসের সন্তুষ্টি অর্জন করতে হচ্ছে। তবে ক্ষমতা গ্রহণের প্রায় 1 মাস পূর্ণ হওয়ার মুখে তিনি যুক্তরাষ্ট্রের ক্রমাগত চাপের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। বিশেষ করে ভেনেজুয়েলাকে পুনরায় তেল উৎপাদন শুরুর বিষয়ে ওয়াশিংটনের দেওয়া বিভিন্ন শর্ত ও নির্দেশের প্রেক্ষিতে তিনি পুয়ের্তো লা ক্রুজ শহরে তেল শ্রমিকদের এক অনুষ্ঠানে বলেন যে ভেনেজুয়েলার রাজনীতিবিদদের ওপর ওয়াশিংটনের খবরদারি এবার বন্ধ হওয়া দরকার। তিনি জোর দিয়ে বলেন যে ভেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনৈতিক সংঘাত ও মতভেদ দেশটির জনগণই সমাধান করবে। গত জানুয়ারির শুরুতে এক ঝটিকা অভিযানে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর থেকেই ভেনেজুয়েলার ওপর চাপ বজায় রেখেছে ট্রাম্প প্রশাসন। যদিও শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলা পরিচালনা করবে, পরে তিনি রদ্রিগেজকে সমর্থন দেন এবং তাকে একজন চমৎকার মানুষ হিসাবে অভিহিত করেন। তবে সম্প্রতি হোয়াইট হাউস থেকে তেল উৎপাদন ছাড়াও চীন, ইরান, রাশিয়া ও কিউবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার মতো বেশ কিছু কঠিন শর্ত দেওয়া হয়েছে, যা রদ্রিগেজের সাম্প্রতিক অসন্তোষের প্রধান কারণ বলে মনে করা হচ্ছে। রদ্রিগেজ তার বক্তব্যে স্পষ্ট করেছেন যে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রকে ভয় পায় না, তবে তিনি কোনো সরাসরি সংঘাতে না গিয়ে পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক বজায় রাখার কথা বলেছেন। তিনি জানান যে আন্তর্জাতিক আইন ও ভেনেজুয়েলার মর্যাদার প্রতি সম্মান প্রদর্শন করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্মানজনক সম্পর্ক বজায় রাখতে তাদের কোনো বাধা নেই। এদিকে ভেনেজুয়েলার অভ্যন্তরে মাদুরোপন্থী এবং মাদুরো বিরোধী সমাজতান্ত্রিকদের মধ্যে বিভাজন বজায় থাকায় রাজনৈতিক স্থিতিশীলতা আনা রদ্রিগেজের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের দাবির মুখে ভেনেজুয়েলার রাজনৈতিক বন্দীদের মুক্তি দিতে শুরু করেছে। মানবাধিকার সংস্থা ফোরো পেনালের তথ্য মতে গত রোববার 25শে জানুয়ারি অন্তত 104 জন বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে, যা গত 8 জানুয়ারির পর একদিনে সর্বোচ্চ মুক্তির রেকর্ড। ডোনাল্ড ট্রাম্প এই পদক্ষেপকে একটি শক্তিশালী মানবিক নিদর্শন হিসাবে স্বাগত জানিয়েছেন। ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওদাসদো কাবেইও জানিয়েছেন, গত ডিসেম্বর থেকে এ পর্যন্ত অন্তত 808 জনকে মুক্তি দেওয়া হয়েছে এবং এই প্রক্রিয়াটি মাদুরো দেওয়া শান্তি ও সহাবস্থানের নির্দেশের অংশ হিসাবেই চলছে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে সরাসরি বাণিজ্যিক যোগাযোগ বাড়াতে এবং নিজেদের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় অভ্যন্তরীণ প্রদেশগুলির অর্থনৈতিক চাকা সচল করতে 10 বিলিয়ন মার্কিন ডলার প্রায় 1,20,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত পিংলু খাল উদ্বোধন করতে যাচ্ছে চীন। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, বিশাল এই নৌপথটি 2026 সালের শেষ নাগাদ চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হতে পারে। প্রকল্পের বিস্তারিত: 134 কিলোমিটার দীর্ঘ এই খালটি চীনের গুয়াংশি অঞ্চলের নাননিং শহরকে সরাসরি দক্ষিণ চীন সাগরের উপকূলে অবস্থিত কিঞ্চু বন্দরের সঙ্গে যুক্ত করবে। 1949 সালে কমিউনিস্ট বিপ্লবের পর এটিই চীনের সবচেয়ে বড় এবং প্রথম আধুনিক খাল প্রকল্প। এই প্রকল্পের জন্য প্রায় 340 মিলিয়ন ঘনমিটার মাটি ও পাথর অপসারণ করা হয়েছে, যা চীনের বিখ্যাত 3 জর্জেস ড্যাম নির্মাণের জন্য খনন করা মাটির চেয়েও 3 গুণ বেশি। অর্থনৈতিক ও কৌশলগত গুরুত্ব: বর্তমানে চীনের অভ্যন্তরীণ অঞ্চল থেকে পণ্য সমুদ্রে পাঠাতে হলে গুয়াংজু বন্দর হয়ে যেতে হয়। পিংলু খাল চালু হলে সমুদ্রের দূরত্ব প্রায় 560 কিলোমিটার কমে আসবে। এতে প্রতি বছর পরিবহন ক্ষেত্রে চীনের প্রায় 5.2 বিলিয়ন ইউয়ান $725 মিলিয়ন সাশ্রয় হবে। এই খালের মাধ্যমে ভিয়েতনামের মতো আসিয়ানভুক্ত দেশগুলির সঙ্গে চীনের সরাসরি নৌ যোগাযোগ তৈরি হবে। বর্তমানে আসিয়ান চীনের বৃহত্তম বাণিজ্য পার্টনার। এই খালটি সেই বাণিজ্যিক সম্পর্ককে আরও মজবুত করবে। এছাড়া এটি চীনের তুলনামূলক কম উন্নত অভ্যন্তরীণ প্রদেশ যেমন গুয়াংশি, ইউনান, গুইঝুর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ত্বরান্বিত করতে এই প্রকল্প মাইল ফলক হিসাবে কাজ করবে। চ্যালেঞ্জ ও বিতর্ক: বিশ্লেষকদের মতে এই বিশাল প্রকল্প চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে পরিবেশবাদীরা সতর্ক করেছেন যে এই খনন কার্যের ফলে বন্যপ্রাণীর আবাসস্থল ক্ষতিগ্রস্ত হতে পারে এবং স্থানীয় বাস্তুতন্ত্রে বিরূপ প্রভাব পড়তে পারে। এছাড়া চীনের বর্তমান অর্থনৈতিক মন্দার মধ্যে বিশাল অঙ্কের এই বিনিয়োগ কতটা ফলপ্রসূ হবে তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেক বিশেষজ্ঞ। পিংলু খাল নির্মাণের মাধ্যমে চীন দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারে নিজের প্রভাব আরও পোক্ত করতে চাইছে। এটি কেবল একটি নৌপথ নয়, বরং বেইজিংয়ের ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষার এক বড় প্রতিফলন।